ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক তালিকায় স্বাগত জানাচ্ছি আমি হিমাদ্রি রাহা। বৈদেশিক মুদ্রার বিনিময় হার বাজার ভিত্তিক রেটে চালুর ঘোষণা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এই সিদ্ধান্তের ফলে এখন থেকে মার্কিন ডলারের মূল্য নির্ধারণ হবে বাজারের চাহিদা ও যোগানের উপর ভিত্তি করে। খাত সংশ্লিষ্টরা বলছেন, মুক্তবাজার অর্থনীতিতে বৈদেশিক মুদ্রা বাজার নিয়ন্ত্রণের সুযোগ নেই। চাহিদা ও যোগানের ভিত্তিতে এর দাম ওঠানামা করবে, এটাই নিয়ম। এসব নিয়ে তালিকাতের আজকে আলোচনার বিষয় ডলার বাজার ভিত্তিক করাই সুফল মিলবে। আলোচনা করতে আমাদের সাথে ভার্চুয়ালি যুক্ত আছেন মানি চেঞ্জার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাংগঠনিক সচিব মাকসুদুর রহমান এবং সাথে আছেন আমদানিকারক জিল্লুর রহমান। আপনারা দুজনকে স্বাগত আজকে আজকের এই ইসলামী ব্যাংক তালিকাতে। শুরুতে মাকসুদুর রহমান, আপনাকে দিয়ে শুরু করতে চাই। এই যে সিদ্ধান্ত নিল বাংলাদেশ ব্যাংক, এই সিদ্ধান্তটা আসলে কতটুকু ফলপ্রসূ হবে এবং বাজারে তার প্রভাব কতটা পড়বে বলে মনে করছেন? হ্যাঁ মাকসুদুর রহমান, এই যে সিদ্ধান্তটা নেওয়া হলো বাজার ভিত্তিক ডলারের মূল্যের যে বিষয়টা, সেটা আসলে বাজারে কতটা প্রভাব ফেলবে, কতটা সুফল মিলবে? বাজার ভিত্তিক করার সিদ্ধান্ত আসলে আমাদের দীর্ঘদিনের দাবি ছিল। মানি চেঞ্জার অ্যাসোসিয়েশন থেকেও দীর্ঘদিনের একটি দাবি ছিল। অর্থনীতিবিদ যারা তরফ থেকেও দীর্ঘদিনের একটি দাবি ছিল যে ডলারের বাজারটা উন্মুক্ত বাজারের উপর ছেড়ে দেওয়া হোক। তারই সূত্র ধরে গতকাল বাংলাদেশ ব্যাংক কর্তৃক জারিকৃত যে সার্কুলার, মাননীয় গভর্নর মহোদয়ের ঘোষণা যে এখন থেকে ডলারের বাজার হবে উন্মুক্ত, সেই উন্মুক্ত বাজারের প্রভাব আমাদের এখানে আমাদের মানি চেঞ্জিং এর যে মার্কেট, আমাদের মার্কেটের খুব একটা বাজার পরিবর্তন হয়নি। বাজার মোটামুটি বলতে পারেন আগের মতোই আছে। 50 পয়সা থেকে 30 থেকে 50 পয়সা বাজার কমতেছে বাড়তেছে, এর মধ্যেই আছে। এর মধ্যে যখন সরবরাহ একটু ভালো থাকে তখন একটু কমে পাওয়া যাচ্ছে, যখন সরবরাহ একটু কম থাকে তখন 10-20 পয়সা একটু ডিফার করতেছে। তবে আমরা অ্যাসোসিয়েশন কর্তৃপক্ষ অফিসিয়ালি এখনো কোনো রেট পরিবর্তন করি নাই। অ্যাসোসিয়েশন থেকে আমাদের রেট 123 এবং 124 যেটা ছিল, আমরা সেই রেটেই এখনো লেনদেন করতেছি। খোলা বাজারে যেটা হচ্ছে, খোলা বাজারে আমরা যেটুকু শুনতে পাচ্ছি সেটা হচ্ছে যে 126 টাকা রেট উঠে গেছে সকালে, যেটা সকালের সংবাদ আমাদের কাছে আছে 126 টাকা উঠছে। এরপরে শুনছি আবার বাজার কমেছে, যেটা 125 টাকা 50 পয়সা সর্বশেষ লেনদেন হয়েছে বলে আমরা জানতে পারছি। আপনি থাকুন আমাদের সাথে আরেকজন আছেন আমদানিকারক জিল্লুর রহমান। আপনার কাছে যে বিষয়টি জানতে চাই, আপনি একজন আমদানিকারক হিসেবে এই সিদ্ধান্তটা আসলে আপনার কাছে কেমন মনে হয়েছে? একজন আমদানিকারক হিসেবে সিদ্ধান্তটাকে আপনার কাছে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? আপনার প্রভাবটা কতটা? যেটা বলবো যে আমদানিকারক হিসাবে আমাদের ব্যাংক, যেটা বাংলাদেশ ব্যাংক থেকে যেটা ফিক্সড রেট ছিল সেটা আমাদের জন্য ভালো ছিল, কারণ আমরা ওই ফিক্সড রেটের মধ্যে কাজ করতে পারতাম। কারণ হচ্ছে যে আমরা বুঝতাম যে এলসি ভ্যালুটা কত হবে এবং মাল আসলে আমার ইনপুট ভ্যালুটা কত হবে, ট্যাক্সের ভ্যালুটা কত হবে, তাও আমি আগে থেকে ক্যালকুলেশন করতে পারতাম যে আমার মালের ভ্যালুয়েশনটা কি হবে। এখন যেটা হবে যে আমি এলসি খুলতে গেলেও তো আমি জানবো না যে আসলে কালকে কি রেট থাকবে, পরশুদিন কি রেট থাকবে, এটা আমার কোনো ক্যালকুলেশনের মধ্যেই পড়বে না। তো এটার জন্য আমাকে বসে থাকতে হবে যে ওই দিনের রেটটা কি হবে। অর্থাৎ মানে এক্ষেত্রে রেট সংক্রান্ত একটা জটিলতায় আপনারা পড়বেন, এটা বলছেন, এই তো? মানে আগে যেটা ছিল একটা ফিক্সড রেট ছিল, সেই ক্ষেত্রে আপনাদের ক্যালকুলেশনের করতে সুবিধা হতো। মাকসুদুর রহমান, শুনলেন একজন আমদানিকারক যে কথাটি বললো, আসলে এটা নিয়ে আপনার একটা বক্তব্য শুনতে চাই, ব্যাখ্যা শুনতে চাই। আমরা আসলে আমাদের মার্কেটে আমরা এখনো একটা ধোঁয়াশার মধ্যে আছি যে বাজারটা আসলে কি হবে। মূলত মানি চেঞ্জিং যে খাত, আমাদের খাতটা খুবই ছোট, আমরা এটাকে নিয়ন্ত্রণ করতে পারিও না বা করার সেই ধরনের টেন্ডেন্সিও আমাদের থাকে না। ব্যাংক আসলে কি করে আমরা সেই দিকটার উপর এখনো নজর রাখতেছি এবং আমাদের অ্যাসোসিয়েশন কর্তৃক গৃহীত সিদ্ধান্ত মতে আমরা আগামী শনিবার আমরা বসে আমরা সিদ্ধান্ত নিব যে কি করা যায়। আমরা কি আমাদের পূর্বের রেটে বহাল থাকবো, অথবা চাহিদা যদি বাড়ে আমরা হয়তো রেট কমাবো, যদি চাহিদা কম থাকে সেক্ষেত্রে আমরা হয়তো রেট বাড়ানো লাগতে পারে। কারণ আমাদের কালেকশনটা হচ্ছে খোলা মার্কেট থেকে, আমরা ক্রয় করি একজন প্রবাসী ভাইদের কাছ থেকে, বিক্রয় করি যারা ট্রাভেলার তাদের কাছে। আমরা কিন্তু কোনো এলসি করি না, কোনো আমদানি রপ্তানির সাথে আমাদের সম্পর্ক নেই। সেক্ষেত্রে ব্যাংক ক্যাশ ডলার যে রেটে বিক্রি করবে তার চাইতে আমরা 1 টাকা বেশি রেটে কিনবো এবং 1 টাকা বেশি রেটে বেচবো। আমাদের ব্যবসায়িক যে ডিফারেন্সটা, মুনাফার হারটা 1 টাকার বেশি হবে না। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী আমরা 1 টাকার মধ্যেই থাকবো ইনশাল্লাহ।
সেক্ষেত্রে আরেকটি প্রশ্ন আপনার সাথে যোগ করতে চাই। এই ধরনের মুক্তবাজার কথা বলে সিন্ডিকেটের একটি প্রশ্ন চলে আসে, সেটি আসলে কতটুকু কি হবে, নিয়ন্ত্রণ করা যাবে কিনা বা স্থিতিশীল বা অস্থিতিশীল হবে কিনা, আপনার পর্যবেক্ষণটা কি বলে? মুক্তবাজার অর্থনীতিতে সিন্ডিকেটের যে ব্যাপারটা, সিন্ডিকেটের সঙ্গে আসলে আমাদের মানি চেঞ্জারদের কোনো সম্পর্ক নাই। বাস্তবতা বলতে আসলে যে জিনিসটা, আমাদের একজন মানি চেঞ্জারের বা একটি মানি চেঞ্জিং প্রতিষ্ঠানের যে পুঁজি আর অন্যান্য ব্যাংকের যে পুঁজি, তার কাছে দ্বারাও আমরা নেই। আমাদের খুব স্বল্পতম পুঁজি দিয়ে আমরা বিজনেস করি। আমরা সকালে ক্রয় করি, সারাদিনে বিক্রি করে, দিন শেষে আমাদের খুব সামান্য স্থিতি থাকে, যেটা দিয়ে আসলে আমরা কখনো কোনো সিন্ডিকেটের সাথে জড়িত হতেও পারি না বা হওয়ার সুযোগও নাই। হওয়ার মতো পর্যাপ্ত অর্থ আমাদের নেই, এটাই হচ্ছে বাস্তবতা। সিন্ডিকেটের সাথে যদি আমাদেরকে কেউ জড়িত বলে, তাহলে আমি সেটা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে টোটালি সেটা আমি প্রতিবাদ করব এবং এর নিন্দা জানাবো, এবং আমরা এর সাথে জড়িত না, এটা আমি সম্পূর্ণ অস্বীকার করব। আমরা এই ধরনের কোনো সিন্ডিকেটের সাথে জড়িত না, বা আমাদের সেই সুযোগও নেই, আমাদের সেই পরিমাণ অর্থও নেই। আমরা খুব স্বল্প পুঁজি নিয়ে ব্যবসা করি। নিশ্চয়ই, আপনি থাকুন আমাদের সাথে। জিলুর রহমান, আপনার কাছে বা যে প্রশ্নটি রাখতে চাই, একটু আগে আপনি এলসি জটিলতার কথা তুলে ধরেছেন, এছাড়া এই যে সিদ্ধান্ত নিল তার অন্য কোনো প্রভাব আছে কিনা এই যে মুক্তবাজার অর্থনীতির ক্ষেত্রে? আপনি যেটা বললেন যে কালকে ডলারের দর কী হবে বা তারপর দিন কী হবে সেটা আপনারা জানার সেই ক্ষেত্রে সুযোগ নেই, অর্থাৎ প্রি প্ল্যান যেটা সেটা নেওয়ার হয়তো সুযোগ খুব একটা ক্ষীণ হয়ে এসেছে। সেক্ষেত্রে আসলে এই মুহূর্তে আপনাদের যারা আমদানিকারক যারা আছেন তাদের করণীয় কি, চ্যালেঞ্জগুলো কি? আসলে এই পর্যায়ে যেটা হবে যে যারা ছোটখাটো ইম্পোর্টার আছে তারা লুজার হবে। কারণটা হচ্ছে যে যারা বিগ কোয়ান্টিটির মাল ইম্পোর্ট করবে তাদের ইয়েটা একরকম হবে, আর যারা লিমিটেড কোয়ান্টিটির মধ্যে করবে তাদের ডলার রেটটাও তো একটু ইয়ে হয়ে যাবে। সুতরাং যেটা হচ্ছে যে এই পর্যায়ে ছোট ছোট ইম্পোর্টার গুলো আসলে অনেক লুজারের মধ্যে করবে, কারণ মাল এনে মালের রেট তো ফিক্স করতে পারবে না। কারণ আপনি দেখেন যে এলসি করবে একটা রেট, ইম্পোর্ট করবে ট্যাক্স দিবে আরেকটা রেট, সেই ক্ষেত্রে তো প্রোডাক্টের প্রাইসই ঠিক করাটা একটু ঝামেলার সম্মুখীন হয়ে যাবে এভরি টাইম। আর আমাদের যেটা হয়েছে, গতকালকে ডলারের যে রেট ছিল আজকে তার থেকে প্রায় 3 টাকা বেড়ে গিয়েছে। তা আমরা যখন বাড়ি তখন তো বাড়ার কোনো লিমিট থাকে না, এবং যখন কমি তখন তো একদম অল্প মিনিমাম লেভেলে কমে এসেছি। সুতরাং এই সব কিছু ইম্প্যাক্ট করবে প্রোডাক্টের উপরে, সেই ক্ষেত্রে সব ইম্পোর্টারই লুজার হবে। অর্থাৎ আমদানিকারকদের ক্ষেত্রে একটা প্রভাব ভালোই পড়বে। সেক্ষেত্রে মুক্তবাজার অর্থনীতির ক্ষেত্রে আসলে ডলারের দরটা যদি নির্ধারিত না হয়, সেক্ষেত্রে আপনারা যারা আমদানিকারক আছেন, বিশেষ করে ক্ষুদ্র ব্যবসায়ী যারা আছেন, তাদের একটা সীমাবদ্ধতার জায়গা তৈরি হবে বলে আপনার অভিমত। মাকসুদুর রহমান, আপনার কাছে বা যে প্রশ্নটি রাখতে চাই, সেক্ষেত্রে আপনি বলেন যে আগামী বৃহস্পতিবার একটা আপনার অ্যাসোসিয়েশন বসবেন বলেছেন, সেক্ষেত্রে ডলারের দর নির্ধারণের ক্ষেত্রে কোনো আপনার চিন্তাভাবনা কি আছে, পরিকল্পনা কি? আমরা আজকের যেই সারাদিনের খোলা বাজার এবং গতকালকের বাংলাদেশ ব্যাংকের সার্কুলার সবকিছু মিলিয়ে আমরা আজকে সারাদিনটা পর্যবেক্ষণে আসি বলতে আমরা বাজারের চাহিদা এবং সরবরাহটা কোন দিকে যাচ্ছে আমরা সেদিকে নজর রাখতেছি। অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা এই চাহিদা এবং সরবরাহের কোনো ঘাটতি আমরা এই মুহূর্তে দেখতেছি না। তো আমরা মনে করি যে ডলারের দাম যে খুব একটা আমাদের খোলা বাজারে বাড়বে, সেইটা আমরা আপাতত চিন্তা করতেছি না, যে খুব বেশি বাড়ার সুযোগ নেই। তো আমার আমদানিকারক ভাই যেটা বললেন যে ব্যাংকে এলসি রেট বেড়ে গেছে, এটা যদি হয় তাহলে সেক্ষেত্রে আমাদের মুদ্রা ওপেন খোলা বাজারে সেটার একটা প্রভাব পড়বে। এটা দুদিন আগে পড়বে, হয়তো দুদিন পরে পড়বে, সেটার খোলা বাজারেও একটা প্রভাব পড়বে। তো আমাদের যে ডিলার ব্যাংকের যে আমার পূর্বালী ব্যাংক ফরেন এক্সচেঞ্জের একটা লিস্ট আমি একটু আগে ওয়েবসাইট থেকে আনছি, তারা কিন্তু তাদের ওয়েবসাইটে এখন পর্যন্ত রেট আপডেট করে নাই। গতকালকে তারা যে রেটে ট্রানজাকশন করছে তাদের ওয়েবসাইটে এখন পর্যন্ত আমরা সেই রেটে দেখতে পাচ্ছি। তো আসলে বাস্তবতা হলো ভিন্ন। ব্যাংক ওয়েবসাইটে একরকম রেট থাকে, দেখা গেছে আমি ব্যাংকে যদি $200 কিনতে যাই সেক্ষেত্রে ব্যাপারটা অন্যরকম ঘটে। ওই রেটে হয়তো ডলার পাওয়া যাবে না, বা বলবে ব্যাংক সরাসরি বলে দেবে ডলার নেই। তবে ফরেন এক্সচেঞ্জ পলিসি ডিপার্টমেন্টের সর্বশেষ তথ্য অনুযায়ী বাংলাদেশের ব্যাংকগুলোতে প্রচুর পরিমাণ লিকুইড ডলার বা লিকুইড ফরেন কারেন্সি যেটাই বলেন না কেন আছে। এটা বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান মতে প্রচুর পরিমাণে লিকুইড কারেন্সি আছে। তো সেক্ষেত্রে আমাদের তফসিলি ব্যাংকগুলো যদি
গ্রাহকদেরকে পর্যাপ্ত পরিমাণে ডলার সরবরাহ করে, ক্যাশ ডলার, আমি ক্যাশ ডলারের কথা বলছি, সরবরাহ করে, সেক্ষেত্রে বাজারে কোনো খারাপ প্রভাব পড়বে না, বাজারে সুফল আসবে বলে আমি মনে করি। নিশ্চয়ই। মাকসুদুর রহমান, জিল্লুর রহমান, আপনারা থাকুন আমাদের সাথে। আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, বিরতির পর আমরা এই বিষয়ে আর একটু আলোচনা করবো আপনাদের সাথে। দর্শক, বিরতি নিচ্ছি। ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালি খাতায়, সঙ্গে থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি। ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালি খাতায়। আলোচনার বিষয়ে ডলার বাজার ভিত্তিক করার সুফল মিলবে। আমরা আবারও ফিরছি আলোচনায়। মোহাম্মদ জিল্লুর রহমান, বিরতির পর আপনাকে দিয়ে শুরু করতে চাই। বিরতির আগে আপনি বেশ কিছু জটিলতার কথা তুলে ধরেছেন, এলসির জটিলতার কথা বলেছেন। সেক্ষেত্রে আপনারা ডলারের দর নির্ধারণের জন্য একটা যে নিজেদের প্রি প্ল্যান থাকে, প্রিপারেশন থাকে, সেটা নিয়ে আপনি একটা আলোচনা তুলে ধরেছেন। কিন্তু এবার যে বিষয়টি জানতে চাই সেটা হচ্ছে, এক্ষেত্রে আমদানি বাজারটা আপনাদের ক্ষেত্রে যারা ছোট ছোট ক্ষুদ্র ব্যবসায়ী আছেন, অস্থিতিশীল হওয়ার সুযোগ আছে কিনা? ব্যবসা তো করতে হবে, আমদানি বাণিজ্য টিকিয়ে রাখতে হবে। হ্যাঁ, সেটা হচ্ছে কি যে আমার মনে হয় যেটা যে এই ক্ষেত্রে ইম্পোর্টার যারা ইম্পোর্ট করে, সেই ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের অন্তত যারা এলসি খুলবে, এলসিটা একটা এইটার ডলারটা ফিক্স থাকা উচিত। অন্যান্য ক্ষেত্রে দ্যাট ইজ ডিফারেন্ট, যারা ডলার কিনবে বেচবে দ্যাট ইজ ডিফারেন্ট ইস্যু, কিন্তু ইম্পোর্টের ক্ষেত্রে ডলারটা ফিক্স থাকলে আমার মনে হয় ভালো। সেই ক্ষেত্রে আমরা মনে হয় যে ইম্পোর্টাররা লুজার হবে না, এবং যারা ভোক্তা আছে প্রোডাক্ট ক্রয় করবে তারাও লুজার হবে না। এটা একটা বাজার স্থিতিশীল থাকবে আমার যেটা মনে হচ্ছে। অর্থাৎ আপনাদের পরামর্শ হচ্ছে বাংলাদেশ ব্যাংকে যারা শুধুমাত্র আমদানিকারক আছে, যাদের জন্য একটা নির্দিষ্ট করে দর বেঁধে দেওয়া হোক, কি হচ্ছে আপনাদের পর্যবেক্ষণ? আচ্ছা, থাকুন আমাদের সাথে। মাকসুদুর রহমান, আপনার কাছে এবার যে বিষয়টি জানতে চাই, বিরতির আগে আপনি সিন্ডিকেটের ইস্যু তুলে ধরেছেন, বেশ কিছু অস্থিতিশীলতা হবে কিনা বা কিভাবে ডলারের দর নির্ধারণটা করবেন সেটা নিয়ে বেশ কিছু পর্যবেক্ষণ তুলে ধরেছেন, আপনাদের অবস্থান স্পষ্ট করেছেন। আরেকটি বিষয় যেটি জানতে চাই, এইটা নিয়ে আপনাদের বাজারটা অস্থিতিশীল হওয়ার কোনো সুযোগ আছে কিনা এই মুহূর্তে? ধন্যবাদ। আমাদের বাজারটা আসলে অস্থিতিশীল হওয়ার সুযোগ তেমন একটা বর্তমানে আমরা দেখতেছি না, কারণ আমাদের ইন্ডিয়ান ভিসা বন্ধ থাকার কারণে অনেক ট্রাভেলারের সংখ্যা কমে গেছে। আমরা এখন কোনো রকমের টিকে আছে, আমাদের অনেক প্রতিষ্ঠানই সার্ভাইভ করতেছে টিকে থাকার জন্য। আমাদের ট্রাভেলার, ইন্ডিয়ান ভিজিট ভিসা চালু না হওয়া পর্যন্ত আমাদের ট্রাভেলারের সংখ্যা বাড়বে না। মূলত বেশিরভাগ লোকে কিন্তু আমাদের ভিজিট করে ইন্ডিয়াতে, আর আমরা ট্রাভেলারদের জন্যই ডলারটা ছাড় করি মূলত। আর সেক্ষেত্রে আমি আরেকটা বিষয় আপনাদের মাধ্যমে আজকে তুলে ধরতে চাচ্ছি। আমাদের বর্তমান গভর্নর মহোদয় দায়িত্ব নেওয়ার পরে আমরা গত ৩রা সেপ্টেম্বর ২০২৪ ওনার সঙ্গে একটি আমাদের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটি টিম ওনার সঙ্গে সাক্ষাৎ করে এবং আনুষ্ঠানিক একটি বৈঠক অনুষ্ঠিত হয় সেন্ট্রাল ব্যাংকে। সেক্ষেত্রে তিনি আমাদের বেশ কিছু প্রস্তাবনার বিপরীতে উনি বেশ কিছু সমাধান দিয়েছিলেন, যে আমাদের এখন যে $১,০০০ আমাদের যে এনক্রোচমেন্ট ছাড় করার যে সুযোগ ছিল ট্রাভেলারদের বিপরীতে, সেটাকে উনি ৫,০০০ করার জন্য অনুমোদন দিয়েছিলেন মৌখিকভাবে। পরবর্তীতে সেটা আসলে $২,০০০ এসে ঠেকে গেছে। এরপরে আরেকটা বিষয় ছিল, যেটা আমরা বললাম যে এখন বর্তমান বিশ্বে এনআইডি একটা স্বীকৃত বিষয়, আমরা এনআইডি দিয়ে কেনার জন্য চাচ্ছিলাম, কারণ আমাদের প্রবাসী ভাইরা অনেক সময় দেশে এসে তাদের বাবা মা, আত্মীয় স্বজন, অন্যান্যদের কাছে কিছু বৈদেশিক মুদ্রা রেখে যায়। এই বৈদেশিক মুদ্রাগুলা আমরা যদি অফিসিয়ালি কিনতে যাই, সেক্ষেত্রে আমাদের পাসপোর্টের প্রয়োজন হয়। তো অনেকেরই পাসপোর্ট থাকে না। সেক্ষেত্রে আমরা প্রস্তাব করছিলাম যে এনআইডির মাধ্যমে আমরা এগুলা কিনবো, পাসপোর্টের মাধ্যমে সেল করব। এই বিষয়টা যদি বাস্তবায়ন হয়, সেক্ষেত্রে এই যে বৈদেশিক মুদ্রা, লিকুইড বৈদেশিক মুদ্রার ক্ষেত্রে যে বিশৃঙ্খলা আছে বর্তমানে, এই বিশৃঙ্খলা অনেকটাই কেটে যাবে এবং স্বচ্ছতা আরো জোরদার হবে বলে আমি মনে করি। এবং আমাদের আরো কিছু কিছু পর্যবেক্ষণ আছে যেগুলো আমরা সেন্ট্রাল ব্যাংকে তুলে ধরেছি। এগুলা আসলে সমাধান যদি সম্ভব হয়, গভর্নর মহোদয় এবং গভর্নর DG3 মহোদয়, ওনাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের মাধ্যমে। ওনারা যদি আমাদের সঙ্গে একটু বসে আমাদের অসুবিধাগুলো এবং আমাদের প্রস্তাবনাগুলো নিয়ে আলোচনা করেন এবং আমাদেরকে সুযোগ করে দেন আমাদের ব্যবসা প্রসারের জন্য, সেক্ষেত্রে দেশেও একটা শৃঙ্খলা ফিরে আসবে। বর্তমানে আমাদের খাতে যে অস্থিতিশীলতা চলতেছে, তার অন্যতম কারণ হলো আমাদের দেশে কি পরিমাণ লিকুইড ফরেন কারেন্সি আছে, এটার সঠিক কোনো পরিসংখ্যান আমাদের কোনো ডিপার্টমেন্টের হাতে নেই। ইভেন সেন্ট্রাল ব্যাংকের পরিসংখ্যান ডিপার্টমেন্ট থেকে শুরু করে আরো যে সমস্ত বিভাগ আছে, বিভিন্ন বিষয়ে পরিসংখ্যান অনুসন্ধান করে থাকে, গবেষণা করে থাকে, কারো হাতেই সুস্পষ্ট কোনো নির্দেশনা তথ্য নেই যে কি পরিমাণ লিকুইড কারেন্সি আমাদের মার্কেটে আছে। আর এই লিকুইড কারেন্সিগুলো আমাদের দেশ থেকে পাচার হয়ে যাচ্ছে।
আমাদের কিছু ভুল নীতির কারণে, ভুল সিদ্ধান্তের কারণে আমাদের দেশ থেকে পাচার হয়ে যাচ্ছে। আমরা মানি চেঞ্জার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা এই পাচার রোধে সচেষ্ট থাকবো, সর্বক্ষণ আছি, এবং ভবিষ্যতে আরো আমাদের পক্ষ থেকে যা যা সহযোগিতা লাগে আমরা সবসময় সরকারকে সহযোগিতা করতে প্রস্তুত। তবে আমাদের এই শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য আমি আপনাকে সুস্পষ্টভাবে বলতে চাই, এই যে আমাদের দেশ থেকে প্রতি বছর লক্ষ লক্ষ হজ যাত্রী উমরায় যাচ্ছেন, হজে যাচ্ছেন, ওনারা কত রিয়াল বা কত ডলার প্রত্যেকজন সঙ্গে নিয়ে যাচ্ছেন, এটার কোনো সঠিক পরিসংখ্যান কিন্তু নাই। এই বছর অদ্যবধি যারা হজে গেছেন তারা কত রিয়াল নিয়ে গেছেন, কোনো সঠিক পরিসংখ্যান কিন্তু কারো কাছে নেই। এই জন্যই আমরা চেয়েছিলাম যদি এনআইডি দিয়ে আমরা হাজী সাহেবদের কাছে রিয়ালগুলো সেল করতে পারতাম। এনআইডির নিশ্চয়ই আপনাদের এই যৌক্তিক দাবিগুলো কেন্দ্রীয় ব্যাংক ভেবে দেখবেন, এবং যে অস্থিতিশীলতার কথা বলছে সেটা নিশ্চয়ই স্থিতিশীল বা আমদানিকারক যারা আছেন তাদের বিষয়টা নিশ্চয়ই ভেবে দেখবেন। আপনার দুজনকে অসংখ্য ধন্যবাদ কাজ থেকে আমাদের অনুষ্ঠানে এসে আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য, সেই সাথে আপনাদের পর্যবেক্ষণ তুলে ধরার জন্য। দর্শক, ইসলামী ব্যাংক তালিকাতে আজ এই ছিল এই পর্যন্ত। আগামী পর্বে দেখাবো অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন ডিবিসি নিউজের সঙ্গে।